প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা রাজশাহী ইউনিভার্সিটির বিগত বছরের একটা সালের প্রশ্ন নিয়ে আমরা প্রশ্ন সলভ করব আর কি। তো আজকে আমরা সিলেক্ট করেছি 2023-24 সেশনের যে প্রশ্নটা, সেটাতে মোটামুটি 2 শিফটে পরীক্ষা হয়েছিল। তো 2 শিফটের প্রশ্ন আমরা সলভ করব। আমরা দেখব যে ফিজিক্সে তারা কেমন কেমন প্রশ্ন দিয়েছে, সেগুলো তুমি পারছো কিনা। তো যাই হোক, শুরু করি বিসমিল্লাহ করে। দেখো, এখানে একটা কথা বলা আছে যে তাপ ধারণ ক্ষমতার মাত্রা কোনটি। তো তাপ ধারণ ক্ষমতা আসলে জিনিসটা কি? এই তাপ ধারণ ক্ষমতা বেশ কয়েক জায়গায় পরীক্ষায় আসে, আমাদের একটু উল্টাপাল্টা হয়ে যায়। দেখো, আমরা একটা সূত্র জানি যে এম এস ডেল থিটা, এটা হচ্ছে মোট তাপ বের করার সূত্র। তো মাথায় রাখবা, এই এস এটাকে আমরা নামকরণ করব আপেক্ষিক তাপ। যদি প্রশ্নে কখনো আপেক্ষিক তাপ চাই, তাহলে আমরা এস এর মান টানগুলো বের করে দেব। আর যদি বলে তাপ ধারণ ক্ষমতা, তাহলে এম এস, এটা পুরোটাই বের করে দেব। তাহলে এরা যেহেতু বলছে তাপ ধারণ ক্ষমতার মাত্রা কোনটি, তাহলে আমাকে এম এস বের করতে বলেছে। তাহলে এম এস সমান কি হয়? আমরা জানি যে কিউ সমান এম এস ডেল থিটা বা ডিটি, যেটাই বলো। তাহলে কিউ বাই ডেল থিটা। তাহলে কিউ মানে কি? জুল। একক, আমরা তো মাত্রা বের করবো, তার আগে একক বের করি। জুল, এবং এটাকে থিটা নামকরণ থাক। জুল মানে কি? নিউটন মিটার। নিউটন মানে কি? নিউটন মানে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আবার মিটার ভাগ ডেল থিটা। তাহলে আমাদের কেজি আছে একটা, তার মানে একটা এম থাকবে মাত্রায়। আমাদের মিটার আছে 2টা, তাহলে এল থাকবে স্কোয়ার। সেকেন্ড আছে 2টা বাট মাইনাস, তাহলে টি মাইনাস 2, আর থিটা ইনভার্স। তো দেখো তো এটা কোথায় আছে? এম এল স্কোয়ার টি ইনভার্স 2 থিটা ইনভার্স, এটা আমাদের প্রথম অপশনে আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো যে এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, বলছে এ এর ওপর বি এর অভিক্ষেপ। তো এইরকম প্রশ্ন যদি হয় যে এর ওপর ওর অভিক্ষেপ, তাহলে আমরা দেখবো যে কার অভিক্ষেপ। এখানে বলছে বি এর অভিক্ষেপ, তাহলে আমরা বি কস থিটা বের করব। বি কস থিটা। বি কস থিটা মানে কি? এ ডট বি বাই এ। যেহেতু এখানে বি এর অভিক্ষেপ, তাই বি কস থিটা বের করছে। তাহলে এ ডট বি কত হবে? গুণ করো আই আই, তাহলে 3 জে জে, তাহলে 4 2 ও -1, তাহলে -2। এ ভেক্টরের মান কত? কোনো একটা ভেক্টরের মান বের করতে হলে রুট ওভার দিতে হয়। 1 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার। আচ্ছা, তাহলে একটু ক্যালকুলেশন করে নাও। 7 5 4 4 8 9, তাহলে 3, তাহলে আমাদের অ্যান্সার হবে 5/3। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আচ্ছা, এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রশ্নটা হচ্ছে যে আমাকে 2টা সেক্টর দেখানো আছে, 2টা ক্ষেত্র দেখানো আছে। এই 2 ক্ষেত্রের আমাকে জড়তার ভ্রামক বের করতে হবে। জড়তার ভ্রামক, এবং বের করতে হবে যে জড়তার ভ্রামক মধ্যে সম্পর্কটা কি, মানে কোনটা বড় কোনটা ছোট, এগুলো। তো আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রেও কি মধ্যবিন্দুর সাপেক্ষে ঘোরানো হচ্ছে, এক্ষেত্রেও মধ্যবিন্দুর সাপেক্ষে ঘোরানো হচ্ছে। তো এটাকে আমরা যদি একটা স্কেলের সাথে কম্পেয়ার করি, মানে জিনিসটাকে তুমি একবার এভাবে ঘোরাচ্ছ, আরেকবার এভাবে রেখে ঘোরাচ্ছ। তো যখন তুমি কোনো জিনিসের, কোনো দণ্ডের আর কি, জিনিসের না, কোনো দণ্ডের মধ্যবিন্দুর সাপেক্ষে ঘোরাবা, তোমার জড়তার ভ্রামকটা হবে 1/12 এম এল স্কোয়ার। এটা তুমি জানো। তো এখানে এল কি? এই যে তুমি মধ্যবিন্দুর সাপেক্ষে ঘোরাচ্ছ, এই পুরো দৈর্ঘ্যটা, মানে পুরো দৈর্ঘ্যটা হবে এল। আবার তুমি যখন এভাবে ঘুরাবা, জিনিসটা যখন এভাবে ঘুরবে, তখন এইটা দায়িত্ব পালন করবে এল এর। তো এক্ষেত্রে দেখো, আমাদের এটা হচ্ছে এল, আর এক্ষেত্রে এতটুকু হচ্ছে এল, তার মানে এখানে এল এর মান বেশি। এজন্য আমাদের প্রথম ক্ষেত্রে জড়তার ভ্রামকের মানটাও আসবে বেশি। আচ্ছা, পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে যে সিলিকনের সাথে অপদ্রব্য বা ভেজাল হিসেবে আর্সেনিক যোগ করা হলো। আর্সেনিক কিন্তু পঞ্চযোজী। আমরা যদি, এটা হচ্ছে অর্ধপরিবাহী, সিলিকন জার্মেনিয়াম এগুলো হচ্ছে অর্ধপরিবাহী। যদি আমরা অর্ধপরিবাহীর সাথে পঞ্চযোজী মেশাই, তাহলে সেটা হয়ে যায় এন টাইপ। নেক্সট, নিউটনের গতির দ্বিতীয় সূত্র এফ সমান এম এ। ভালো কথা। ভি বেগে চলমান কোনো বস্তুর ভর শূন্য না হয়েও বল শূন্য হবে। তাহলে ভর শূন্য হবে না, কিন্তু বল শূন্য হবে কখন? এটা সহজ হিসাব। যদি সে সমবেগে চলে,
একটা বস্তু যদি সমবেগে চলে তাহলে কি হয়, তার ত্বরণ থাকে না, আর ত্বরণ না থাকলে বল থাকে না, তাহলে ভি ধ্রুববেগে যদি চলে। এরপর হচ্ছে এককের সঠিক ক্রম কোনটা, এই যে এই যে এই জিনিসগুলো, এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের প্রশ্ন, যে অধ্যায়টাকে আমরা একটু অ্যাভয়েড করে আসি, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমাকে খুঁজে দেখতে হবে কোনটা বড়, ঠিক আছে। তো পারসেক এখানে থাকে 10⁻16, 3 পয়েন্ট সামথিং। আলোকবর্ষ এখানে থাকে 10⁻15, তোমরা খেয়াল করে দেখবা। মেগা এখানে থাকে 10⁻6। অ্যাংস্ট্রম এখানে হচ্ছে 10⁻−10। তাহলে এক্ষেত্রে এই সিরিয়ালটা একটা সঠিক ক্রম বোঝাচ্ছে যে বড়, তার থেকে ছোট, তার থেকে ছোট, তার থেকে ছোট। তার মানে এটা যেহেতু একবার পরীক্ষায় আসছে, অন্য সময় পরীক্ষায় কি আসতে পারে, তোমাকে দিতে পারে যে 1 পারসেক সমান কত মিটার। তার মানে 1 পারসেক সমান কত মিটার সেটা তোমাকে জানতে হবে। 1 আলোকবর্ষ সমান কত মিটার, অ্যাংস্ট্রম সমান কত মিটার, এগুলো তারা দিতে পারে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাই। এখানে বলেছে গঠনমূলক, যেটাকে আমরা উজ্জ্বল বলে থাকি, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে দশা পার্থক্য কত। তো দশা পার্থক্য হচ্ছে যদি পাইয়ের জোর গুণিতক হয় তাহলে আমরা কি বলি, গঠনমূলক হবে। আর যদি বেজোর গুণিতক হয় তাহলে সেটাকে আমরা বলি যে অন্ধকার হবে। তো এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, আমরা যখন সপ্তম অধ্যায় ভৌত আলোক বিজ্ঞান পড়েছি সেখানে কিন্তু দ্বিচির আর একক চিরের হিসাবটা কিন্তু আলাদা, ঠিক আছে। দ্বিচিরে যদি পাইয়ের জোর গুণিতকে আমরা গঠনমূলক পাই, দ্বিচিরে পাইয়ের জোর গুণিতকে গঠনমূলক পাই, আর একক চিরে আবার পাইয়ের বেজোর গুণিতকে পাই। তো প্রশ্নতে এখানে কিন্তু ক্লিয়ার করে নাই যে একক চির নাকি দ্বিচির। তো যেহেতু ক্লিয়ার করে নাই, যখন প্রশ্ন আনক্লিয়ার থাকবে, আনক্লিয়ার না নন ক্লিয়ার যাই হোক, প্রশ্ন যখন এরকম থাকবে ঝাপসা, তখন আমরা দ্বিচির কেন্দ্রিক চিন্তা ভাবনা করব। তাহলে এক্ষেত্রে পাইয়ের যে জোর গুণিতক সেটা হবে অ্যান্সার। 2n মানে কি, n যে কোনো সংখ্যা বসাও, 2n একটা জোড় সংখ্যা হয়ে যাবে, তাহলে এটার অ্যান্সার হবে আর 2n পাই। ওকে, এবার দেখো রেডিয়াম অর্ধায়ু দেওয়া আছে, কত বছর পর 1/4 অবশিষ্ট থাকবে। দেখো কতদিন পর 1/4 অবশিষ্ট থাকবে, এটা দুইভাবে করা যায়। একটা হলো বড় নিয়ম, একটা হলো শর্টকাট নিয়ম। আগে আমি একটু বড়টা দেখাচ্ছি। অর্ধায়ু দেওয়া আছে 1620, এখান থেকে আমরা ক্ষয় ধ্রুবক বের করতে পারবো, ln 2/t। এরপরে কত বছর পর এতটুকু অবশিষ্ট থাকবে, কতটুকু অবশিষ্ট থাকবে, n0 এর 1/4 অংশ। আবার n সমান আমরা কি জানি, n সমান জানি n0 e - λt, ঠিক আছে। এটা দিয়ে তুমি ক্যালকুলেশন করে এই t এর মানটা বের করতে পারো। আচ্ছা, এটা একটু ক্যালকুলেশনটা জটিল হয়ে যায়, এজন্য এটা একটা শর্টকাট তোমাদেরকে বলে দিই। প্রথমে দেখবা অবশিষ্ট, আগে অবশিষ্টটা বের করবা। ওরা কতটুকু অবশিষ্টের কথা বলেছে, এরা বলেছে 1/4 অবশিষ্ট থাকবে। তাহলে 1/4 এটাকে 1/2 সামথিংয়ে প্রকাশ করলাম আমি, তাহলে এটা হয়ে গেল 1/2n টাইপের একটা জিনিস। তাহলে এতটুকু অংশ আমাদের অবশিষ্ট থাকছে। এখন এই অঙ্কের শর্টকাটটা কি, শর্টকাটটা হচ্ছে n গুণন t ইকুয়াল কতদিন পর। তাহলে n এর মান আমরা দেখতে পাচ্ছি 2, আমাদের অর্ধায়ু হচ্ছে 1620, তাহলে কতদিন পর তুমি একবারে পেয়ে যাচ্ছ। তাহলে এটাকে আমরা একটা শর্টকাট হিসাবে ব্যবহার করতে পারি। তাহলে 16 × 32, 20 × 40, তাহলে 3240, 3240 এতদিন পর 1/4 অংশ অবশিষ্ট থাকবে। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই আমরা। পরের প্রশ্নটা বলছে যে এল দৈর্ঘ্য এ প্রস্থচ্ছেদের একটা তার ঝুলানো আছে, তারটা এভাবে ঝুলানো আছে। ওকে, ভালো কথা, ফাইন। এর মুক্ত প্রান্তে এম ভরের একটা বস্তুকে তুমি ঝুলিয়ে দিছো। তাহলে এম ভরের বস্তু যদি ঝুলাই দাও, এম ভরের বস্তুর যে ওজন, এই ওজনটা এখানে নিচের দিকে টেনে ধরবে, যার কারণে এই তারটা লম্বা হবে। দিলে তারটির দৈর্ঘ্য পরিবর্তিত হয়ে L1 হলো। তাহলে আগে দৈর্ঘ্য কত ছিল, L, এখন কত হলো, L1। তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু হলো, এটাকে আমরা ছোট হাতের L দ্বারা প্রকাশ করি। তাহলে L1 - L। তাহলে কি চাই, ইয়ংয়ের গুণাঙ্ক। আমরা ইয়ংয়ের গুণাঙ্ক কি জানি, F/A y L/L। তাহলে y সমান
এফ এল বাই এ এল, তাহলে এফ মানে হচ্ছে আমাদের এমজি, এল এ থাকলো L1 মাইনাস এল। দেখো অপশনে কোথায় আছে, এই যে গ নাম্বার অপশনটা আমি দেখতে পাচ্ছি, MgL এ L1 মাইনাস এল, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। 5 কেজি ভরের একটা বস্তু, 5 কেজি ভর মানে এটা হলো এম, স্থির অবস্থায় ছিল, আদিবেগ 0, এত বল, এটা হচ্ছে এফ, 5 সেকেন্ড পর বস্তুর গতিশক্তি কত? তাহলে গতিশক্তি বের করতে হলে আমাকে এই সূত্র ব্যবহার করতে হবে, 5 সেকেন্ড পরের বেগ অনুযায়ী হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম ভি এর পরিবর্তে আমরা ইউ প্লাস এটি সূত্র ব্যবহার করতে পারি। এবার মান বসাও, হাফ এম মানে হচ্ছে 5, ইউ হচ্ছে 0, লেখার দরকার নাই, এ কত, এ মানে হলো বল, সরি ত্বরণ, এ মানে হলো ত্বরণ, এফ বাই এম, তাহলে এফ দেওয়া আছে 20, এম দেওয়া আছে 5, তাহলে এর মান বেরোবে 4, তাহলে 4 গুণন 5 স্কোয়ার, তাহলে হচ্ছে 20 স্কোয়ার। তাহলে খেয়াল করো, হাফ গুণন 5 গুণন 20 স্কোয়ার, এগুলো ক্যালকুলেশন কিন্তু তোমাকে মুখে মুখে করতে হবে। তাহলে কত হবে, 20 স্কোয়ার মানে 400, তাহলে 5 গুণন 400 ভাগ 2, তো 2 দিয়ে কাটলে কত হবে, 200, তার মানে 1000 হবে অ্যান্সার, 1000 জুল। তাহলে 1000 জুল বা 1 কিলো জুল। ওকে, 2 ওহম রোধ বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য ব্যাস দ্বিগুণ করলে, তুমি দৈর্ঘ্য দ্বিগুণ করেছো, ব্যাসও দ্বিগুণ করেছো, তারের রোধ কত হবে? তাহলে তারের আগে রোধ ছিল 2, তো দৈর্ঘ্য ব্যাস দ্বিগুণ করেছো, তাহলে আমরা আর সমান কি জানি, রো এল ভাগ পাই আর স্কোয়ার। দেখো ব্যাস যদি কেউ দ্বিগুণ করে, ব্যাসার্ধ দ্বিগুণ হবে, আর সমান d/2, কেউ যদি ব্যাস দ্বিগুণ করে, ব্যাসার্ধ দ্বিগুণ হবে, আর ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয় তাহলে এখানে কত গুণ হবে, 4 হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটা গুণিতকের কনসেপ্ট অনুযায়ী করব, সেটা হলো দৈর্ঘ্য দ্বিগুণ করেছো, এল এর জায়গায় 2 বসাও, আর কে দ্বিগুণ করেছো, তাহলে এখানে 2 বসাও, স্কোয়ার আছে, তাহলে কত হচ্ছে, হাফ গুণ। তাহলে আমাদের রোধ আগে ছিল 2 ওহম, এখন রোধ হয়ে যাবে তার অর্ধেক মানে 1 ওহম, ঠিক আছে, রোধটা হয়ে যাবে অর্ধেক। ওকে, নেক্সট দেখো, এত ভোল্ট বিভব পার্থক্য, দুইটি তামার পাত পরস্পর সমান্তরালে 10 মিটার দূরত্বে আছে, মানে পাত ধারক তৈরি করছে, সমান্তরাল পাত ধারক পরস্পর ডি দূরত্বে আছে, পাতদ্বয়ের মাঝখানে এত চার্জ দিয়েছো তুমি, এম ভর বিশিষ্ট একটা বস্তুর উপর প্রযুক্ত বৈদ্যুতিক বল হচ্ছে এফ, বৈদ্যুতিক বল চার্জের মান দেওয়া থাকলে এফ সমান কিউই সূত্র দিয়ে আমরা বের করতে পারি। আর প্রাবল্য যদি বের করতে চাই, আমরা এই ক্ষেত্রে V/D সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে চার্জের মান কত, 10⁻⁻10, বিভবের মান কত, 1000, দূরত্ব কত, 10, তাহলে এখানে একটা শূন্য কেটে যাচ্ছে, এখানে 2টা শূন্য বাতিল হয়ে যাবে, তাহলে 10⁻⁸ একক হবে নিউটন, কিন্তু অপশনে দেখো একক নিউটন নাই। তাহলে এখন আমরা কি করব, তো এক্ষেত্রে একটা তথ্য জানা লাগবে যে 1 নিউটন মানে হচ্ছে 10⁵ ডাইন। তাহলে আমি এটা যদি ডাইন বানাইতে চাই, 10⁵ দ্বারা গুণ করতে হবে, তাহলে 10⁻³ বা 0.001 ডাইন। কোথায় আছে 0.001? এই যে এখানে আছে 0.001 ডাইন। ওকে, নেক্সট দেখো, একটি ফোটনের শক্তি দেওয়া আছে 6 ইলেকট্রন ভোল্ট, ভরবেগ দেওয়া আছে, শক্তি থেকে ভরবেগ, তো শক্তি ই সমান আমরা কি জানি, একবারে সিম্পল সূত্র যদি বলি, ই সমান mc², mc × c, c² কে 2টা পার্ট করলাম, pc,
তাহলে আমরা ভরবেগ বের করতে হলে এই সূত্রে হেল্প নিতে পারি, E/c। ই কত? 6 ইলেকট্রন ভোল্ট। এটা ইলেকট্রন ভোল্ট এককে আছে, আর এগুলো সব SI এককে আছে। তাহলে ইলেকট্রন ভোল্টকে আমরাও নর্মাল বানাই নিই, 1.6 10⁻⁻19, তাহলে জুল হয়ে গেল। সি 3 × 10⁸। এখন একটু কাটাকাটি করো, 3 দিয়ে কাটলে এটা হবে 2, তাহলে 2 দিয়ে 1.6কে গুণ করলে হবে 3.2, এখানে 10⁻⁻19, এখানে 8 উপরে গেলে আবার এও মাইনাস হয়ে যাবে, তাহলে যাবে 27 -27, তাহলে 3.2 আছে এখানে আর -27 আছে এখানে, তাহলে অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন। আচ্ছা, পৃথিবীকে সংকুচিত করে এর ব্যাসার্ধ অর্ধেক করা হলো, অভিকর্ষ ত্বরণের মান কত? এই প্রশ্নটাতে কিন্তু একটু তথ্যের ঘাটতি আছে। সেটা হলো, এই বস্তুর আমরা ভর কি সেম রেখেছি নাকি ঘনত্ব সেম রেখেছি, এমন কোনো তথ্য দেওয়া নাই। তো আমরা দেখি, আমরা আপাতত ভরকে সেম রেখেই চিন্তা করি, এগুলো আসলে প্রশ্নের ত্রুটি। পৃথিবীকে সংকুচিত করে ব্যাসার্ধ অর্ধেক করা হলো, সংকুচিত যেহেতু করেছো, সো এটা মানে কমন সেন্স দিয়ে যে ঘনত্ব কিন্তু চেঞ্জ হবে, কিন্তু একটা বস্তুকে সংকুচিত করি আর প্রসারিত করি, ভর কিন্তু চেঞ্জ হয় না। সো আমরা এজন্য ভরকে সেম ধরে আগাবো, যদিও তাদের প্রশ্নটা ক্লিয়ার করা দরকার ছিল যে ভরের কি অবস্থা হবে, আর যেহেতু করছে না, সো আমরা আমাদের বেসিক চিন্তা থেকে ধরবো, যেহেতু সংকুচিত করছে তার মানে চেপে সংকুচিত করছে হয়তো বা, যার কারণে ভর একই থাকবে। তাহলে যেহেতু ভরের কাহিনী, তাহলে এই সূত্র দিয়ে চিন্তা করো, gm/r²। যদি ঘনত্বের কাহিনী হতো তাহলে অন্য সূত্র দিয়ে চিন্তা করা লাগতো। অভিকর্ষ ত্বরণের মান কত? ব্যাসার্ধ কি করেছো তুমি? ব্যাসার্ধ অর্ধেক করেছো। ব্যাসার্ধ যদি অর্ধেক করো, তাহলে এখানে যদি আর এর জায়গায় মান বসাই, তাহলে 1/1/1/4, তাহলে 4 হয়ে যাবে। এটা এভাবে যখন করি আমরা, তাহলে বলবো এত গুণ, তাহলে আমাদের জি এর মান হবে আগে যা ছিল তার 4 গুণ। আগে আমাদের 9.8 ছিল ভূপৃষ্ঠে, এটাকে 4 দিয়ে গুণ করো, 4 × 8 = 32, 4 × 9 = 36, 37, 38, 39, 0.1 ঘর আগে, তাহলে 39.2। দেখো তোমাদেরকে যেহেতু ক্যালকুলেটর দিচ্ছে না, সো ক্যালকুলেশনগুলো কিন্তু খুব জটিল দিবে না। ওকে, নেক্সট। কোন স্থানে বায়ুর প্রতি একক আয়তনে উপস্থিত জলীয় বাষ্পের ভরকে কি বলে? দেখো এটা খুবই ঝামেলার, এই দুইটা মিলে ঝামেলা হয় যে এটাকে কি বলবো, পরম আর্দ্রতা নাকি আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক কথাটা তখন আসবে যদি এই ঘটনাটা কোনো একটা তাপমাত্রায় মাপা হতো। যদি বলতো 20°C তাপমাত্রায় কোনো স্থানে যতটুকু উপস্থিত আছে জলীয় বাষ্প, তাহলে সেটাকে আমরা আপেক্ষিক আর্দ্রতা বলতাম। এখানে যেহেতু তাপমাত্রার কথা উল্লেখ করা নাই, সো এটার অ্যান্সার হবে পরম আর্দ্রতা। ঘড়ির সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ, কৌণিক বেগ বের করার সূত্র কি? 2π/t, 2π/t। তাহলে টি সেকেন্ডের কাঁটা বলেছে, সেকেন্ডের কাঁটার পর্যায়কাল হচ্ছে 60 সেকেন্ড। সেকেন্ডের কাঁটা 60 সেকেন্ড একবার ঘুরে আসে, মিনিটের কাঁটা 3600 সেকেন্ড একবার ঘুরে আসে, ঘন্টার কাঁটার 12 ঘন্টা বা 43,200 সেকেন্ড লাগে এক পাক ঘুরতে। তাহলে ঘড়ির সেকেন্ডের কাঁটার তোমার কৌণিক বেগ হচ্ছে এটা π/30। দেখো তোমাকে যেহেতু ওরা ক্যালকুলেটর দিচ্ছে না, সো অ্যান্সার কিন্তু এভাবে রেখেছে। এরপর হলো যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন হলো ভি, আমরা ডেল ভি ধনাত্মক, এটা ডেল ভি বলতে ডেল ভিটা এভাবে লেখা উচিত। তার মানে এটা আমরা অ্যাকচুয়ালি গ্রাডিয়েন্ট বের করছি, ঠিক আছে, এটার আমরা গ্রাডিয়েন্ট বের করছি। তো এখানে গ্রাডিয়েন্ট বের করা যাই বের করো, তুমি কিন্তু অন্তরীকরণ করছো। তো কোনো কিছুর অন্তরীকরণ করা মানে একজনের সাপেক্ষে আরেকজনের পরিবর্তন বের করা, আর পরিবর্তন যদি পজিটিভ হয় তাহলে আমরা বলি যে মানটা বৃদ্ধি পেয়েছে, আর যদি পরিবর্তন নেগেটিভ হয় তাহলে আমরা বলি যে মানটা হ্রাস পেয়েছে। তো এরা বলেছে যে ভি এর অন্তরীকরণ করার পরে মানটা ধনাত্মক বের হয়েছে, তার মানে এর আয়তনটা বেড়েছে, আয়তনটা বৃদ্ধি পাচ্ছে। আর আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে ঘনত্ব কী হবে? কমে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে খ, যে আয়তন বৃদ্ধি পাবে ঘনত্ব কমে যাবে। যে কোনো জিনিসের ক্ষেত্রে তুমি অন্তরীকরণ করার পরে রেজাল্ট যদি পজিটিভ পাও তারপরে মান বৃদ্ধি পাচ্ছে, আর রেজাল্ট যদি নেগেটিভ পাও তাহলে মান কমে যাচ্ছে বোঝাবে। আর যদি অন্তরীকরণের রেজাল্ট 0 আসে তার মানে ধ্রুব, পরিবর্তনশীল না। ওকে, একটি গতিশীল বস্তুর সরণের সমীকরণ দেওয়া আছে,
2 সেকেন্ড পরে বেগ কত? এই টাইপের প্রশ্ন তুমি বাংলাদেশে যেখানে পরীক্ষা দাও একটা করে পাবাই। স্মরণকে অন্তরীকরণ করলে বেগ পাওয়া যায়, বেগকে অন্তরীকরণ করলে ত্বরণ পাওয়া যায়, ত্বরণকে যোগজীকরণ করলে বেগ পাওয়া যায়, বেগকে যোগজীকরণ করলে স্মরণ পাওয়া যায়। এই জিনিসটা তোমাকে মাথায় রাখতেই হবে। তাহলে স্মরণকে অন্তরীকরণ করলে বেগ পাবো, তাহলে যদি বেগ বের করতে চাই আমি, তাহলে স্মরণকে অন্তরীকরণ করতে হবে। তো অন্তরীকরণ তো আমরা পারি, এটা হবে 2t প্লাস 3। আর ওরা যেহেতু আমাকে 3 সেকেন্ড পরে বলেছে, তাহলে টি এর মান 3 বসে দাও। 2 × 3 প্লাস 3, 3 দুগুণে 6, 6 আর 3 9 অপশনে আছে, অপশনে দেখতে পাচ্ছি না। আচ্ছা আমি কি মিস্টেক করেছি? অবশ্যই মিস্টেক করেছি। মিস্টেকটা হচ্ছে এখানে 3 সেকেন্ডের জন্য আমি বের করে ফেলেছি, প্রশ্ন 2 সেকেন্ডের জন্য বের করতে বলেছে। তাহলে 2 × 2 প্লাস 3 জায়গায় 3, তাহলে 2 দুগুণে 4 আর 3 7। খেয়াল করছো একটু 19-20 হলে কিন্তু ভুল চলে আসবে রেজাল্ট। আর এখানে যদি অপশনে 9 থাকতো, আমি খেয়াল করো আমি একটু আগে যে ক্যালকুলেশন করলাম, কোনো কারণে অপশনে 9 থাকলে কিন্তু আমি 9 দাগে দিতাম, এটা কিন্তু আমার পরীক্ষায় ভুল হয়ে যেত। তো এই জন্য পরীক্ষায় যতটুকু পারা যায় তুমি লিখবা, অ্যান্সার বের করবা, তারপর দেখাবা। ওকে, একক রোধের কোনো পরিবাহীর তাপমাত্রা প্রতি একক বৃদ্ধিতে যে বৃদ্ধি ঘটে, রোধের যে বৃদ্ধিটা ঘটে সেটাকে আমরা রোধের উষ্ণতার সহগ বলি। এটা তো থিওরি মুখস্থ। একটি তড়িৎ কোষের তড়িৎ চালক বল দেওয়া আছে, এর সাথে 10 ওহমের একটা রোধকে যুক্ত করলে কোষের পাত দুটির বিভব পার্থক্য হয়। কোষের পাত দুটির বিভব পার্থক্য দাঁড়ায় 1.6। আচ্ছা, অভ্যন্তরীণ রোধ কত? তাহলে আমাদের তড়িৎচালক বল হচ্ছে 2, তার মধ্যে 1.6 খরচ হয়ে যাচ্ছে, থাকছে কতটুকু? 0.4। তাহলে দেখো আমাদের এই রোধ হচ্ছে 10, এটা এখানে একটা ব্যাটারি আছে, ব্যাটারির মূল তড়িৎচালক শক্তি হচ্ছে 2। এর মধ্যে যখনই আমি ব্যাটারি রোধটা লাগাই দিলাম, তখনই কোষের পাত দুটির বিভব পার্থক্য, দুই পাশের বিভব পার্থক্য আমি পাইলাম 1.6। তার মানে সেটা এর পিছনে খরচ হয়ে গেছে। তাহলে 1.6 এটা খরচ হলো কার পিছনে? এই রোধের পিছনে। তো এদিক দিয়ে তো একটা কারেন্ট যাচ্ছে আই, অভ্যন্তরীণ রোধটা আমরা ধরলাম এখানে, তাহলে আই সমান ভি সমান আই আর। এখানে আমরা আই এর মানটা বের করতে পারি 0.16 10 দিয়ে ভাগ করলে, তাহলে আমরা এখানকার আই পেয়ে গেছি। আর এক্ষেত্রে এই তড়িৎচালক শক্তি এসব দেওয়া থাকলে আমরা একটা সূত্র লিখি এভাবে, ই ইকুয়াল আই আর প্লাস আই আর। তাহলে আমাদের ছোট আরটা দরকার, তাহলে ই মাইনাস আই আর ভাগ আই। তাহলে আমাদের ই এর মান হচ্ছে 2, আর পুরো আই আর এর মান হচ্ছে 1.6, আর আই এর মান পেয়েছি আমরা 0.16। তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে 0.4 ভাগ 1.6, সরি 0.16। পয়েন্ট যদি উঠাই দিই তাহলে নিচে 10 গুণ হবে, এখানে যদি পয়েন্ট উঠাই দিই তাহলে এখানে 100 গুণ হবে। তাহলে 40/16, 40/16। এটাকে 8 দিয়ে কাটাকাটি করা যায়, 5/2 মানে 2.5 হবে অ্যান্সার। 2.5 হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। এত নিউটন বল প্রয়োগ করায় একটা বস্তু এই অবস্থান থেকে এই অবস্থানে আসছে, তাহলে আগে ছিল এখানে, এখন আসছে সে এখানে, সরে যায়, কাজ কত? তাহলে যদি আমি কাজ বের করতে চাই, যেহেতু ভেক্টর আকারে দেওয়া আছে, তাহলে বল আর সরণকে আমার ডট গুণ করতে হবে। তো বল তো ডিরেক্ট দেওয়া আছে, সরণটা বের করে নিতে হবে। এ থেকে বিতে এসেছে, তাহলে বি মাইনাস এ। বি কত? 4J 3K মাইনাস 2I প্লাস 5J। তাহলে মাইনাস 4J, সরি এখানে 4J আর মাইনাস 5J, তাহলে মাইনাস J থাকছে। 3K, এখানে কোনো K নাই, তাহলে প্লাস 3Kই থাকছে। তারপর হচ্ছে মাইনাস হচ্ছে প্লাস 2I। তাহলে একটু সাজাই লিখো, 2I মাইনাস J প্লাস 3K। তাহলে এটা হচ্ছে তোমার সরণের মান। তাহলে বল আর সরণকে গুণ করে দাও, তাহলে গুণ করো, এখানে 4, এখানে 2, 8, এখানে 3, এখানে -1, তাহলে -3, তাহলে অ্যান্সার হবে 5। ওকে,
নেক্সট কোশ্চেন। আচ্ছা, এবারে প্রশ্ন দেখো যে একটা গ্রহের ব্যাস দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে মানে আমার কাছে ব্যাসার্ধ আছে ধরে নাও। তাহলে ব্যাসার্ধ কত? এটার অর্ধেক 2,5,0,0 আবার কিলোমিটারকে মিটার বানায় নাও। এটা অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, মুক্তিবেগ চাইছে। মুক্তিবেগ বের করার সূত্র কি? 2gr, 2 গুণন 5 গুণন আর এর মান বসায় দাও। 2 5 1 2 3 5টা শূন্য, 1 2 3 4 5। এখন সমস্যা হলো এই ক্যালকুলেশনগুলো। তোমার কাছে মনে হতে পারে যে ভাই ক্যালকুলেশন আমি কেমনে করবো। দেখো কেমনে করা যায়। 5 দুগুণে 10, তার মানে একটা শূন্য বেড়ে গেল। এখানে যা আছে একটা শূন্য বাড়াই দিলাম। 1 2 3 4 5টা ছিল, এখন 6টা হয়ে যাবে। 25কে রুট করলে হয় 5, প্রত্যেক 2টা জিরো রুট থেকে বের হইলে হয় একটা জিরো, তাহলে 6টা জিরো আছে, 3টা জিরো হয়ে যাবে। তাহলে 5 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে অ্যান্সার হচ্ছে 5 কিলোমিটার পার সেকেন্ড। এরপর দেখো একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে 4 কেজি ভরের একটা বস্তুকে এত মিটার দৈর্ঘ্যের সুতা দিয়ে একটা নির্দিষ্ট অক্ষের চারদিকে তুমি এত কৌণিক বেগে ঘোরাচ্ছ, কৌণিক ভরবেগ কত? মানে ডিরেক্ট সূত্র, এল সমান আই ওমেগা। আই মানে কি? এম আর স্কোয়ার ওমেগা। এম কত? 4 কেজি। আর কত? 0.2 স্কোয়ার। ওমেগা কত? 2। তাহলে এখানে দেখো 4 গুণন 0.2 গুণন 0.2 গুণন 2, মানে স্কোয়ারের সাথে 2 লিখলাম। এবার ডাইরেক্ট গুণ করে দাও। 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32, 32। পয়েন্ট আছে 2টা সংখ্যার সামনে, তাহলে আমাকেও 2টা সংখ্যার সামনে পয়েন্ট দিতে হবে। তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে? 0.32। তাহলে 0.32 তো কয়েকটাতে আছে। তাহলে এবার আমাকে কৌণিক ভরবেগের একক বের করতে হবে। কৌণিক ভরবেগের একক কীভাবে পাবো আমরা? এম এর একক কি? কেজি। আর এর একক কি? মিটার স্কোয়ার। ওমেগার একক হলো রেডিয়ান পার সেকেন্ড। তো রেডিয়ানটা লেখার প্রয়োজন নেই, পার সেকেন্ড দিতে পারো। তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, এই যে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। তাহলে খেয়াল করছো, মানের দিকেও তাকাইতে হলো, এককের দিকেও তাকাইতে হলো। এই প্রশ্ন তো প্রায় আসে, এটা আমরা সবাই জানি যে এই 3টা রোধ কী অবস্থা থাকে? প্যারালাল অবস্থা থাকে। তো এটা আমরা কিভাবে শিওর হব? দেখো, একটা বিন্দু হচ্ছে এ আর একটা বিন্দু হচ্ছে বি। এটা দিলাম আমি এ, এটা দিলাম আমি বি। এই পুরোটা শর্ট সার্কিট। পুরোটা যেহেতু শর্ট সার্কিট, তাহলে এটা যদি বি বিন্দু হয় তাহলে এটাও বি বিন্দু। এটা হচ্ছে এ, তাহলে এটা শর্ট সার্কিট, তাহলে এটা বিন্দু হচ্ছে এ। তো খেয়াল করে দেখো, এ থেকে বি এর মধ্যে একটা রোধ আছে, তাহলে এ থেকে বিতে আমি একটা রোধ বসাই দিলাম। আবার বি থেকে এর মধ্যে আরও একটা রোধ আছে, তাহলে বি থেকে এর মধ্যে আরও একটা রোধ আছে। আবার এ থেকে এর মধ্যে আরও একটা আছে। তাহলে খেয়াল করো, এই 3টা কী অবস্থায় আছে? 3টা প্যারালাল অবস্থায় আছে। তাহলে প্যারালাল অবস্থায় তুলরোধ কীভাবে বের করবো? এটা একটা শর্টকাট আমি তোমাদের শেখাইছিলাম। তো যাই হোক, আমরা লং কাটই করি। হাফ 1/4 1/6, লসাগু হবে 12। তাহলে এখানে হবে 6, এখানে হবে 3, এখানে হবে 2, তাহলে 11/12। তাহলে আরপি এর মান আসবে 12/11। 12/11, এটা তাহলে অ্যান্সার হচ্ছে না, এটাও হচ্ছে না, এটা আর এটার মধ্যে চান্স আছে। তো এটা 1.7, অনেক বড়। তাহলে 1.1 হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, শক্তির সংরক্ষণ সূত্রটি তাপগতিবিদ্যার কোন সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়? এটা সহজ প্রশ্ন। শক্তির সংরক্ষণ সূত্র হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আচ্ছা, আমাদের প্রথম শিফটের প্রশ্ন শেষ, আমরা এবার দ্বিতীয় শিফটের প্রশ্নগুলো একটু দেখব। একই অভ্যন্তরীণ রোধের 4টা ব্যাটারি শ্রেণীতে সংযুক্ত আছে, ভুলক্রমে একটা ব্যাটারি বিপরীতযুক্ত হলো। তো আমরা কি জানি? আই সমান NE আর প্লাস NR। আর সবগুলো ব্যাটারি কিভাবে আছে? সেম কারেকশনে আছে, সেম ডিরেকশনে আছে।
তাহলে আমাদের এই সূত্র দিয়ে আমরা বের করতে পারি, এটা প্রথম ক্ষেত্রে আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি। 4টা ব্যাটারি, তাহলে 4E, বহিস্থ রোধের কোনো তথ্য দেওয়া নেই, তাহলে এটা 0 ধরলাম, 4R, তাহলে E/R। এখন একটা ব্যাটারি কি হয়ে গেছে, বিপরীতভাবে যুক্ত হয়ে গেছে। তো কোনো একটা ব্যাটারি যদি বিপরীতভাবে যুক্ত হয়ে যায়, এটা যদি ধরো বাধ্য হয়ে এভাবে যুক্ত হলো, তাহলে এর ভোল্টেজ আর এর ভোল্টেজ একটা একটাকে অপোজ করবে, আর মান যেহেতু সমান এই দুটো নষ্ট হয়ে যাবে। তাহলে এখন কাজ করবে এই দুইটার। তাহলে নতুন করে আমাদের ভোল্টেজ হবে 2E, এর আগে 4টা ছিল, এখন 2টা কার্যকর, কিন্তু রোধ সবারই কাউন্ট হবে 4R। তাহলে E/2R। তড়িৎ প্রবাহের মান প্রথম অবস্থার কত গুণ, তাহলে হাফ ইন্টু E/R মানে কি I, তাহলে প্রথম অবস্থার হাফ গুণ, প্রথম অবস্থার হাফ গুণ। আচ্ছা, নিম্নের বর্তনীর তড়িৎ প্রবাহ কত, তাহলে ভোল্টেজ হচ্ছে 6, ভোল্টেজকে আমরা টোটাল রোধ দ্বারা ভাগ করব। টোটাল রোধ কত, দেখো 6 আর 6 প্যারালাল, একই জাতীয় দুইটা হলে অর্ধেক করে দিলেই হয়। তাহলে 6 আর 6 মিলে হলো 3, এই 3-এর সাথে এই 3 শ্রেণী, তাহলে 6, এই 6-এর সাথে এই 6 আবার প্যারালাল, তাহলে 3, তুল্য রোধ হচ্ছে 3, তাহলে তড়িৎ প্রবাহ 2। আচ্ছা, এবার দেখো 4 মেট্রিক টন বালু বোঝাই ট্রাক এত বেগে ধাবমান মানে চলছে, তার মানে ভর হচ্ছে 4 মেট্রিক টন, তাহলে 1000 দিয়ে গুণ করো, তাহলে 4000, বেগ কত 19। ট্রাক থেকে 50 কেজি ভরের 4টা বালুর বস্তা পড়ে গেল, 4টা বালুর বস্তা পড়ে গেল, তার মানে 4টা 50 বাদ যাবে। তাহলে যদি 4টা 50 বাদ যায়, নতুন ভর কত হবে, 200 কেজি বাদ, 4 50-এ 200, তাহলে 3800, এত কেজি ওখানে আছে। ভালো কথা। ট্রাকের বেগের পরিবর্তন কত, তো দেখো আগে ভর ছিল এত, বেগ এত, এখন ভর এত, তো বেগ কত। আমরা ভর বেগের সংরক্ষণ সূত্র জানি, যে ভর বেগ সবসময় সংরক্ষিত থাকে m2v2, তাহলে v2 ইকুয়াল m1 v1 ভাগ m2, তাহলে m1 কত 4000, v1 কত 19, m2 কত 3800, তাহলে 2টা 0 কেটে দিলাম, 19 দিয়ে কাটলে হবে 2, তাহলে এটা হয়ে যাবে 20, তাহলে আমাদের বেগ হবে 20। কিন্তু এরা বেগের পরিবর্তন চেয়েছে, প্রশ্নগুলো খেয়াল রাখবা, বেগের পরিবর্তন চেয়েছে। তাহলে আগে বেগ ছিল 19, এখন বেগ হলো 20, তাহলে বেগের পরিবর্তন হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। সুষম বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ শূন্য না, ত্বরণ থাকে। বস্তুর দ্রুতি পথের ব্যাসার্ধের উপর নির্ভর করে, পথের ব্যাসার্ধের উপর নির্ভর করে, কথা সত্য। বস্তুর ত্বরণ পথের ব্যাসার্ধ, ওই যে a সমান v²/r বা ω²r আছে না বৃত্তাকার পথের ক্ষেত্রে, তাহলে দ্রুতি, আচ্ছা দ্রুতি যদি আবার বলি v সমান r ω, সো ত্বরণ বলো বেগ বলো এরা পথের ব্যাসার্ধের উপর নির্ভর করে। একটি সেকেন্ড দোলক, তার মানে দোলনকাল 2 সেকেন্ড, দৈর্ঘ্য 9 গুণ করলাম, দৈর্ঘ্য যদি 9 গুণ করো তাহলে এর জায়গায় 9 বসায় দাও, তাহলে 9 এর উপর √3, তাহলে আমাদের দোলনকাল হয়ে যাবে 3 গুণ। তাহলে আগে দোলনকাল ছিল 2 সেকেন্ড, এখন 3 গুণ হলে হয়ে যাবে 6 সেকেন্ড। আচ্ছা, একটি তাপ ইঞ্জিনের কার্যকর পদার্থ হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উৎস থেকে, তারপর এটা T1, উৎস T1 এত তাপ গ্রহণ করে, Q1 এত তাপমাত্রায় তাপগ্রাহক এত তাপ বর্জন করে, তাহলে এটা হলো T2, এটা হলো Q2। দক্ষতা কত, ওমা দক্ষতা বের করবো আমরা এই সূত্র দিয়ে, 1 - Q2/Q1। তুমি ভাবতে পারো যে ভাই এখানে তো তাপমাত্রাও দেওয়া আছে, আমি কি তাপমাত্রা দিয়ে দক্ষতা বের করব না? বিষয় হলো
যে একটা ইঞ্জিন যদি প্রত্যাবর্তী হয় বা কার্নো ইঞ্জিন বলা থাকে, সেক্ষেত্রে তুমি তাপ দিয়েও বের করতে পারবা, তাপমাত্রা দিয়েও বের করতে পারবা। যদি কিছু বলা না থাকে, এক্ষেত্রে সেফ হচ্ছে তোমার তাপ দিয়ে বের করা। 1 মাইনাস Q2 হচ্ছে 600। আর যদি তাপের তথ্য দেওয়া না থাকতো, তাপের তথ্য যদি দেওয়া না থাকতো, সেক্ষেত্রে আমরা তাপমাত্রা দিয়েই করতাম, ইন্টু 100%। যেহেতু এরা কার্নো ইঞ্জিনও বলে নাই, তাপ দিয়েও রেখেছে, তাহলে আমরা কেন অন্যটা ট্রাই করব? তাহলে ক্যালকুলেশন কত হচ্ছে? 0.6। তাহলে 1 মাইনাস 0.6 মানে 0.4, তার মানে 40%। একটি ধারকের দুটি পাতের মধ্যে বিভব পার্থক্য ভি, সঞ্চিত শক্তি ইউ, ধারকের বিভব বৃদ্ধি করে টুবি করা হলো, সঞ্চিত শক্তি বৃদ্ধি পেয়ে কত হবে? সহজ হিসাব, ইউ সমান হাফ সিভি স্কোয়ার। তুমি যদি ভিকে দ্বিগুণ করো, তাহলে ইউ কি হয়ে যাবে? 4 গুণ হয়ে যাবে। তুমি যদি ভিকে ডাবল করে দাও, 2 স্কোয়ার, যেহেতু ভির উপর স্কোয়ার আছে, তাহলে ইউ হয়ে যাবে 4 গুণ। এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে। একটা ভেক্টর হচ্ছে তোমার আই প্লাস জে, আর একটা হচ্ছে আই। এই দুইটার মধ্যবর্তী কোণ বের করতে বলেছে। তাহলে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? তাহলে মধ্যবর্তী কোণ আমরা কস থিটা সূত্রতে বের করতে পারি। সেটা হলো এ ডট বি বাই এ বি। এ ডট বি মানে কত? 1। এ মানে কত? 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে 2। বি এর মান কত? তো ডাইরেক্ট একটাই আছে, একক ভেক্টর 1। তাহলে থেটা সমান কস ইনভার্স 1/2 মানে 45 ডিগ্রি। 45 ডিগ্রি। নিচের কোণটি ধ্রুব হলে কোনো বস্তুর উপর টর্ক শূন্য হবে। টর্ক টাউ সমান আই আলফা, অথবা টাউ সমান ডিএল বাই ডিটি, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার। তো যদি আমাদের কোণটি ধ্রুব থাকলে, দেখো এল এর মান যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এখানে অন্তরীকরণের রেজাল্ট আসবে 0। তাহলে আমাদের যদি কৌণিক ভরবেগ ধ্রুব থাকে, এখানে যদি ধ্রুব থাকার কথা বলেছে, কৌণিক ভরবেগ যদি ধ্রুব হয়ে যায়, তাহলে তার অন্তরীকরণ 0 মানে টর্ক 0। তাহলে অ্যান্সার হবে কৌণিক ভরবেগ। আচ্ছা, এই প্রশ্নটা একটু খেয়াল করো। 25 বছর বয়সী এক মহাশূন্যচারী, মানে অলরেডি 25 বছর পার করে ফেলেছে, মহাশূন্যচারী মহাকাশযানে এত বেগে পৃথিবীর হিসাবে 30 বছর পর ফিরে আসলো। তাহলে এই হিসাবটা কে করেছে? পৃথিবীর করেছে। তাহলে পৃথিবী যদি তার বাহিরের কোনো কিছু মাপতে যায়, আর লোকটা তো বাহিরেই ছিল, তাহলে সেটা হবে গতিশীল। তাহলে টি এর মান হচ্ছে 30। তাহলে ওই লোকটা নিজেকে কতটুকু দেখবে? লোকটা নিজেকে দেখবে টি নট। এখানে যে সমস্যা হয় যে কোনটা টি আর কোনটা টি নট, তো এখানে এটার একটা ছোট হিসাব তোমাদেরকে বলি, খুবই সহজ করে বলি, মনে থাকবে। ঘটনা যেখানে ঘটছে এর বাহির থেকে যারা পরিমাপ করবে তারা হচ্ছে গতিশীল পরিমাপ করবে, আর ঘটনাস্থলে থেকে যারা পরিমাপ করবে তারা স্থির পরিমাপ করবে। দেখো লোকটা রকেটে করে যাচ্ছে, পৃথিবী হিসাব করছে, তাহলে পৃথিবী থেকে আমরা পৃথিবীর বাইরের একটা জিনিস মাপছি, তাহলে এটা অবশ্যই গতিশীল। এটা হলো টি এর মান, টি নট ওই লোকটা মাপবে। তাহলে টি নটের মান কীভাবে মাপবো আমরা? টি সমান টি নট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার রুট ওভার। তাহলে টি নট ইজ ইকুয়াল টু টি 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। মান বসাও 30। ভি এর মান কত? 1.8 10⁸। সি এর মান কত? 3 × 10⁸। স্কোয়ার একসাথে দিলাম। তোমার কাছে মনে হতে পারে ক্যালকুলেশন জটিল, কিন্তু করতে যাও সহজ হয়ে যাবে। এটা আউট। 18/3 মানে 6, যেহেতু পয়েন্ট আছে তাহলে 0.6। 1 মাইনাস 36, 6 স্কোয়ার মানে 36, তাহলে 0.36। তাহলে 1 থেকে 0.36 বাদ দিলে কত হবে? 0.64 হবে, মানে 0.8 স্কোয়ার হবে। স্কোয়ার রুট কেটে যাবে, পয়েন্ট উঠাইতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 24। তাহলে এই যে 30 বছর, এই যে আমাদের হাতে 30 বছর আছে,
এই 30 বছর ওই লোকটার কাছে মনে হবে 24 বছর। তাহলে লোকটা 25 বছর বয়সে রওনা দিল, পৃথিবীর লোকজন হিসাব করলো যে 30 বছর পর ফিরে আসছে, তাহলে পৃথিবীর লোকের কাছে ওর বয়স মনে হবে 55 বছর। আর ওই লোকটা সে ভাববে আমি 25 বছর বয়সে রওনা করেছি, আমি 24 বছর থেকে এসেছি, তাহলে আমার বয়স হলো এখন 49 ইয়ার। 49 ইয়ার। বি একটা ভেক্টর দেওয়া আছে, বলছে এত বিন্দুতে ডেল ডট ভি কত। এই ডেল সম্পর্কে আমরা জানি যে তোমাকে ডাইভারজেন্স বের করতে বলা হচ্ছে। তাহলে ডেল মানে হচ্ছে এটা ডিডিএক্স আই ডিডিওয়াই জে ডিডিজেড কে। তাহলে ডেল ডট বি কত হবে? হ্যাঁ, এটা দিয়ে এটাকে অন্তরীকরণ করো, তাহলে 2xy। এটা দিয়ে এটাকে অন্তরীকরণ করো 2yz। এটা দিয়ে এটাকে অন্তরীকরণ করো 2zx। তাহলে আমরা ডাইভারজেন্স পেয়ে গেছি। আর এত বিন্দুতে মানে জেডের মান 0, জেডের মান 0 মানে এগুলো আউট, 2 1 1 এগুলো সব 0 হয়ে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের। এখন দেখো ক্ষেত্রফল, তারের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করতে হলে, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে আগের যে দৈর্ঘ্যটা আছে তার 1%। দেখো প্রশ্নে কিন্তু এই কথাটা বলা নাই যে আগের দৈর্ঘ্যের 1%। প্রশ্নে কি বলা আছে? তারের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করতে। তো যখন পার্সেন্টেজ দেওয়া হয় তো কার পার্সেন্ট, কার 1%? নিশ্চয়ই আগে যেটা ছিল সেটা নিজ দায়িত্বে তোমাকে হিসাব করতে হবে যে একটি তারের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করতে। তাহলে এল হচ্ছে এল এর 1%। আচ্ছা ভালো কথা। ওয়াই এর মান দেওয়া আছে, চাই কি বল চাইবে, কত বল প্রয়োগ করতে হবে। তাহলে এফ, তাহলে আমরা এফ সমান কি জানি? একদম সহজ, ওয়াই এ এল বাই এল। ওয়াইয়ের মান হচ্ছে 1 10⁻11। ক্ষেত্রফল হচ্ছে 1 মিলিমিটার, 2টা মিলিমিটার আছে, তাহলে 2 বার 1000 দিয়ে ভাগ। এল ভাগ এল এর মান কত? এল ইন্টু 1% মানে 100, আর নিচে একটা এল আছে, এই 2 এল কেটে যাবে। তাহলে 10⁻11 -6, আর এখান থেকে 2টা মাইনাস উপরে যাবে, তাহলে -8। তাহলে 10⁻3, তাহলে 10⁻3 তো নাই অপশনে। আচ্ছা এখানে নিউটন হবে আর কি। তাহলে এটা অ্যান্সার। হয়তো আমাদের টাইপিং মিস্টেক হয়েছে এটা। নিচের কোন দুটি ভৌত রাশির মাত্রা একই? ঘাত বল, এটা হলো ফোর্স। ভরবেগ এমভি, তো দুটি একই না, আলাদা জিনিস। শক্তি জুল। পৃষ্ঠ শক্তি, এটা হচ্ছে যে একক ক্ষেত্রফলে জুল পার মিটার স্কোয়ার, একক ক্ষেত্রফলে শক্তি। পৃষ্ঠ শক্তি মানে একক ক্ষেত্রফলে যে শক্তি থাকে। বল, এটা হলো ফোর্স। পৃষ্ঠ টান, একক দৈর্ঘ্যে বল, তাহলে এটার একক যদি নিউটন হয় এর একক হবে নিউটন পার মিটার। ভরবেগ, ভরবেগ কৌণিক বেগ, এখানে অ্যান্সার নাই। এরা নিচের কোন দুটি ভৌত রাশির মাত্রা একই? এই প্রশ্নগুলো অ্যান্সার নাই। আচ্ছা নেক্সট, কেলভিন স্কেলে এমন একটা তাপমাত্রা বের করো যা সেলসিয়াস স্কেলে ফারেনহাইট স্কেলের 5 গুণ। সেলসিয়াস স্কেলে ফারেনহাইটের 5 গুণ। তার আগে সেলসিয়াসটাই বের করি, পরে কেলভিন বানাচ্ছি। C/5 F-32/9 C/5, এফ এর পরিবর্তে C/5 লেখা যায়। তাহলে 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 9 গুণ করে দিই, 9C/5 C/5 C/5 কে পাশে নিয়ে আসো, 9C/5 -C/5 -32। 9টা C/5 থেকে একটা C/5 বাদ, তো 8C/5 -32। তাহলে সি সমান কত হচ্ছে? 5 দিয়ে গুণ হবে, 8 দিয়ে ভাগ হবে, 8 দিয়ে ভাগ করলে হবে 4, তাহলে -20 ডিগ্রি সেলসিয়াস। তো আমাকে কেলভিনে বের করতে হবে। এটার সঙ্গে 273 যোগ করে দাও, -20 + 273, 253 হচ্ছে যে হলো 253 কেলভিন। এই যে 253 কেলভিন। আচ্ছা দেখো, বোর মডেল অনুযায়ী হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় শক্তি স্তরের শক্তি, তাহলে শক্তি কত? এত সহজ বিষয়, -13.6 ভাগ n²। যেহেতু ওরা বলেছে
যে দ্বিতীয় কক্ষপথের শক্তি, তাহলে এটার মান 2, তাহলে 2 স্কোয়ার মানে 4 মাইনাস 13.6/4, মানে 13.6কে 4 দ্বারা ভাগ করতে হবে। 4 দ্বারা ভাগ করলে কোনটা হবে? এক কাজ করি, আমরা 4 দ্বারা গুণ করি, দেখি কোনটা হয়। তাহলে এটা তো হবে না, বাদ। 13কে 4 দ্বারা ভাগ করলে 3 4 12, 3-এর বেশি হবে, তাহলে এটাও বাদ। মাইনাস হবে, প্লাসটাও বাদ, তাহলে অ্যান্সার হচ্ছে সি। দেখো ভাগটা কিছু না করেও কিন্তু আমরা টেকনিক্যালি অ্যান্সার বের করতে পারলাম। ওকে, চিত্রের পি কিউ এর তুল্য রোধ। দেখো সার্কিট যখন জটিল দিবে দেখে মনে হবে জটিল, বাট আসলে তারা সহজ দিবে। তুল্য রোধ দেখো, এই 9 আর 3 কি অবস্থায় আছে শ্রেণীতে, তাহলে 9 আর 3 মিলে হচ্ছে 12, 12 আর 4 প্যারালাল আছে। তো 12 আর 4 যদি প্যারালাল থাকে, প্যারালাল থাকলে এভাবে করা যায়, একবার গুণ একবার যোগ। 4 গুণন 12 ভাগ 16, তাহলে এই দুটো মিলে হচ্ছে 3। এই 3-এর সাথে 17 কিভাবে আছে? শ্রেণীতে আছে। তাহলে আবার বলছি, 9 আর 3 12, এই 12-র সাথে এই 4 আছে সমান্তরালে, তাহলে 12 আর 4 সমান্তরাল করলে হয় 3। তো এই পুরোটা মিলে হলো 3, এই 3-এর সাথে 17 আবার 17 শ্রেণীতে আছে, তাহলে 3 আর 17 হচ্ছে 20, আর এদিকে 5। তাহলে এখানে আসার পরে কারেন্ট 2 ভাগ হয়ে গেছে, তাহলে এই দুটো প্যারালাল, তো এদিকে 5 ওইদিকে 20, তাহলে প্যারালাল কীভাবে করতে হয়? 5 গুণন 20 5 যোগ 20, তাহলে 5 গুণন 20 ভাগ 25, তাহলে অ্যান্সার হচ্ছে 4। একটি ট্রানজিস্টরের ডোপিংয়ের জন্য কোনটা সঠিক? ডোপিংয়ের জন্য সবচেয়ে বেশি ডোপিং করা হয় এমিটারে, এই নিঃসরক যে অঞ্চলটা সেটাকে সবচেয়ে বেশি ডোপিং করা হয়। অনেক ক্ষেত্রে অনেকের মাথায় আসতে পারে যে ভাই কালেক্টর লাগছে, যে কালেক্টরের সাইজটা বড় রাখা হয়, এমিটার বেস কালেক্টরের মধ্যে সাইজটা বড় রাখা হয় কালেক্টরের, বা ডোপিং বা ভেজাল মেশানো হয় সবচেয়ে বেশি এমিটারে। এটা আসলে এমিটার হবে না, এটা উচ্চারণটা হবে ইমিটার। 1 কেজি ভরের পাথর সোজা নিচের দিকে পড়ছে, তাহলে এমজির কারণে সে নিচে পড়ছে। বাতাসের বাধা হচ্ছে এত, তাহলে বাতাস বাধা দিল, তাহলে বাকি থাকলো এতটুক। পাথরটার ত্বরণ কত? তাহলে 1 কেজি ভরের একটা পাথর সোজা নিচের দিকে পড়ছে, তার মানে এমজি নিয়ে আসতেছে, বাতাস বাধা দিচ্ছে এত, বাতাসের বাধা বাদ দিয়ে দিলাম, পাথরটার ত্বরণ কত বের হয়ে গেল। তাহলে এম এর মান হচ্ছে 1, তাহলে 9.8, জি এর মান 7.8, এম এর মান হচ্ছে 1, এ তাহলে 92 হচ্ছে, তাহলে আমাদের ত্বরণ বের হচ্ছে 2। নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান নিরেট সিলিন্ডার, নিজ অক্ষের সাপেক্ষে ঘুরছে নিরেট সিলিন্ডার, ½ m²। জড়তার ভ্রামক কিসের উপর নির্ভরশীল? তাহলে ভর আর ব্যাসার্ধ, তাহলে ভর আর ব্যাসার্ধের উপর নির্ভরশীল। স্পেরোমিটারের বৃত্তাকার স্কেল সম্পূর্ণ একবার ঘুরলে রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে সেটা হলো পিচ। স্ক্রু গজের ক্ষেত্রেও সেম সংজ্ঞা, স্পেরোমিটারের ক্ষেত্রেও সেম সংজ্ঞা, যে এক পাক বৃত্তাকার স্কেল এক পাক ঘুরলে মূল স্কেলে যতটুকু বের হয় সেটাকে বলা হয় পিচ। এম এর মান কত হলে সলিনয়েডাল হবে? সলিনয়েডাল মানে কি? সলিনয়েডাল মানে হচ্ছে ডাইভারজেন্স হবে তোমার 0। ডাইভারজেন্স মানে ওই যে ডেল, একটু আগে যে কাজটা করে আসলাম, ডেল দিয়ে এটা ডট অন করতে হবে। তাহলে ডেল মানে হচ্ছে ডিডিএক্স আই ডিডিওয়াই জে ডিডিজেড কে। তাহলে এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, এটা হবে 1, এটা হবে 0, তাহলে 1 আই, এটাকে ওয়াই এর সাপেক্ষে করো। আচ্ছা ভুল বলছি আমি, এই ডট গুণগুলো তো আই থাকে না, দেখছো সলভ করতে করতে মিস্টেক হয়ে যাচ্ছে। তো এটাকে যদি আমরা ডট গুণ করি আই এর সাথে, তাহলে এখানে হবে 1, এখানে হবে, এটাকে তো ওয়াই এর সাপেক্ষে করতে হবে, তাহলে হবে এম, এই অংশটুকু হবে 0, কারণ এখানে ওয়াই নাই, এটা হবে 0, এটা হবে -x ইকুয়াল টু, এটা যদি আমাদের ডট গুণ ফলটা যদি 0 হয় তাহলে আমরা সলিনয়েডাল পাবো। আচ্ছা মেবি এখানে কোনো টাইপিং মিস্টেক আছে, কারণ এখানে এক্স জাতীয় কিছু থাকবে না, কোনো একটা সংখ্যা থাকবে। তো যেটাই হোক, যেহেতু এভাবে আমি পাচ্ছি, তাহলে আমরা ডাইভারজেন্স বের করলাম, তাহলে এটা ইকুয়াল টু 0 করে দিই, এম এর মান যা আসবে সেটাই আনসার। এখানে টাইপিং মিস্টেক, তাই আমরা আনসারটা বের করতে পারছি না। ওকে, আচ্ছা দেখো, পৃথিবীতে কোনো বস্তুর ভর
কেজি পাওয়া গেল। ওই পরীক্ষা চাঁদে যদি করে বস্তুর ভর কত কেজি। দেখো বস্তুর ভর কিন্তু চেঞ্জ হয় না, ওজন চেঞ্জ হতে পারে, ভর তুমি যেখানে যাও ভর একই থাকে। মুক্তিবেগ ভি এর সাথে কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ বেগ, মুক্তিবেগ 2gm/r বা r প্লাস এই যাই লিখো। আর একটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের বেগ, তাহলে ভি সমান gm/r। তাহলে আমরা এই যে সংখ্যাটা এটাকে যদি √2 দ্বারা ভাগ করি, সংখ্যাটাকে যদি √2 দ্বারা ভাগ করি তাহলে ভি পেয়ে যাব। তাহলে অ্যান্সার হচ্ছে এটা। নিচের কোনটি সত্য নয়? তড়িৎ প্রবাহ পরিমাপের জন্য এমিটারকে বর্তনীতে শ্রেণীতে যুক্ত করতে হয়, কথা সত্য। আচ্ছা, বিভব পার্থক্য নির্ণয়ের জন্য বর্তনীতে ভোল্টমিটার সমান্তরালে যুক্ত করতে হয়, কথা সত্য। এমিটারের সাথে সমান্তরালে খুব স্বল্প মানের রোধ লাগায় এমিটারের পাল্লা বৃদ্ধি করা যায়, কথা সত্য। সরু ধাতব তারকে শান্ট হিসেবে ব্যবহার করা যায়, এই যে ভুল পাইছি। সরু ধাতব তারকে আমরা শান্ট হিসাবে ব্যবহার করতে পারবো না, কারণ তার যত সরু হবে ওর রোধ তত বেশি হবে। ঠিক আছে, তার যত সরু হয় ওর ক্ষেত্রফল কম হয়, আর ক্ষেত্রফল কম হলে রোধ বেশি হয়ে যায়। তো আমরা শান্ট হিসাবে সবসময় অল্প মানের রোধ ব্যবহার করতে চাই। ওকে, দুটি সমান্তরাল চিরের ব্যবধান, দুটি সমান্তরাল চিরের ব্যবধান, এটাকে যদি আমি ডি বলি 4 মিলিমিটার, এটাকে মিটার বানানো 1000 দিয়ে ভাগ করলে মিটার হয়ে যাবে। তরঙ্গ দৈর্ঘ্য 5600 10⁻⁻10। এক বর্ণীয় আলো দ্বারা আলোকিত করা হলো এত দূরত্বে পর্দা, তাহলে পর্দার দূরত্ব হচ্ছে 2। ডোরার প্রস্থ কত মিলিমিটার? তাহলে ডোরার প্রস্থ হচ্ছে λd/2d। তাহলে 5600 10⁻⁻10, ডি এর মান হচ্ছে 2, 4 10⁻⁻3, এটা হচ্ছে ডি এর মান, সাথে একটা 2 গুণ থাকবে। তাহলে আমাদের 2 2 কেটে যাচ্ছে। এই রে আল্লাহ, কতগুলো কাজ। আচ্ছা যাক, যেটাই হোক আমাকে যেহেতু মুখে মুখে করতে হবে সেটার প্র্যাকটিস থাকলে হয়ে যাবে। 4 দিয়ে 56 যদি কাটি, আমরা কাটাকাটি করা যায়, তাহলে 4 14 56, 2টা শূন্য এখান থেকে ক্যান্সেল হয়ে গেল, তাহলে 8টা থাকলো। এই -3 এখানে আসে প্লাস হয়ে যাবে, তাহলে আমাদের রেজাল্ট আসতেছে 10⁻5 -5। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 10⁻5। দিকে আমাদের অপশন কি আছে? অপশনে আনসার 9। আচ্ছা, আমরা আরেকবার ক্যালকুলেশন করি, দেখি কোথাও ভুল হচ্ছে কিনা। তরঙ্গ দৈর্ঘ্য 5600, ঠিক আছে। 2 মিটার দূরে পর্দা, 2 মিটার দূরে পর্দা, ঠিক আছে। দুটি সমান্তরাল চিরের ব্যবধান 4 মিলিমিটার, 4 মিলিমিটার, এটাও ঠিক আছে। তাহলে এটা আমাদের হিসাব ঠিক আছে, হয় তাদের প্রশ্ন ভুল অথবা এখানে টাইপিং মিস্টেক আছে। তাহলে আমাদের অ্যান্সারটা আমরা এভাবে লিখতে পারি, পয়েন্ট যদি একবার আগায় দিই 10⁻⁻4, এরকম কিছু একটা আছে। হয়তো বা এখানে 14 লেখার কথা ছিল, ওরা এটা লিখেছে। তো যাই হোক, এই ছিল আমাদের প্রশ্ন রাবির 2023-24-এর। ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ক্লাসটা করার জন্য। পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো একটা সাল নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।